ইরানে হামলা চালিয়ে ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করার পরবর্তী সুযোগ খুঁজছে ইসরায়েল। গত জুন মাসে দুই দেশের মধ্যকার 12 দিনের সংঘাত শেষ হয় যুদ্ধবিরতির মাধ্যমে, কিন্তু থেমে নেই তেল আবিবের ষড়যন্ত্র। ব্রেক চাপতে রাজি নন বলে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আসল মতলব সিরিয়া ও লেবাননের মতো ইরানের মেরুদণ্ড ভেঙে দেয়া। প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েল এখন গোপনে দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা করছে, যার লক্ষ্য হবে তেহরানকে গোড়া থেকে ধসিয়ে দেয়া। ইরানে হামলার জন্য এবার ইসরায়েল কি খুঁজছে নতুন কোনো অজুহাত? ইসরায়েলের আগ্রাসনে এরই মধ্যে ইরানের প্রথম সারির গুরুত্বপূর্ণ কয়েকজন জেনারেল নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রতিরক্ষা অবকাঠামো। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে রাজিও করাতে পেরেছেন নেতানিয়াহু। ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতি হলেও তেল আবিব মনে করছে তারা সফল হয়েছে। আত্মরক্ষা ও পারমাণবিক হুমকি ঠেকানোর অজুহাতে আক্রমণ চালালেও ইসরায়েলি হামলার বেশিরভাগ লক্ষ্যই ছিল ইরানের ঊর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে হত্যার চেষ্টা। বিশ্লেষকরা মনে করছেন ইসলামী প্রজাতন্ত্র ও তেহরানের নেতৃত্ব বদলে দেয়া কিংবা ইরানের সরকারের পতন ঘটানোই ছিল ইসরায়েলের মূল টার্গেট। ইসরায়েল যখন ইরানের জন্য যুদ্ধের ফাঁদ পাচ্ছে, তখন চুপচাপ বসে নেই তেহরান। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে খামেনির বাহিনী আর থেমে থাকবে না। ইসরায়েলের আরও ভেতরে ঢুকে আগের চাইতে জোরালো আঘাত হানবে। পারমাণবিক চুক্তি নিয়ে ইরান এখনও কূটনৈতিক সমাধানের আশা করছে, কিন্তু তেহরান জানে সমঝোতা ব্যর্থ হলে ফের আগ্রাসী হয়ে উঠবে ইসরায়েল। তখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি হয়ে উঠবে আরও ঘোলাটে। ইরান নিয়ে নেতানিয়াহুর মনোভাব যেমনই হোক, আরেকটা যুদ্ধ চালাতে তার দরকার হবে ট্রাম্পের সরাসরি অনুমতি। সিরিয়ায় আগ্রাসন সহ ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো মার্কিন প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি করছে। ফলে ইরানে আক্রমণের ক্ষেত্রে ট্রাম্পের সম্মতি মিলবে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ। এমন অবস্থায় বিকল্প যুদ্ধ পদ্ধতি বা ছায়াযুদ্ধ কৌশল হিসেবে গোপন অভিযান ও নাশকতাকে বেছে নিয়েছে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধান বলছে ইরানের শহরগুলোতে আকস্মিক অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, শিল্প কারখানায় ধ্বংসযজ্ঞ সবকিছুই সম্ভবত ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ফলাফল। ইরানের ভেতরে বহুদিন থেকে সুসংগঠিত স্পাই নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসরায়েল। জুন মাসের সংঘাতে তাদের গোয়েন্দারা তাক লাগিয়ে দিয়েছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে। বিভিন্ন মাত্রার গুপ্ত অভিযানের মাধ্যমে তেল আবিব ইরানকে মনে করিয়ে দিচ্ছে তাদের ঘরের ভেতরেই রয়েছে ইসরায়েলের কড়া নজরদারি। দ্বিতীয়বার একইভাবে ইরানকে চমকে দিতে পারবে না তেল আবিব। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অচিরেই কোনো কূটনৈতিক সমাধান না হলে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ কেবল সময়ের ব্যাপার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পরমাণু আলোচনায় ফিরলেও পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ক্ষত না শুকাতেই গত 25 জুলাই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইউরোপীয় 3 শক্তির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসে তেহরান। দ্বিপাক্ষিক সংলাপে ইরানি প্রতিনিধিরা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন নিষেধাজ্ঞা চালুর হুমকি দিলেও মাথা নত করবে না ইরান। দাঁতভাঙা প্রতিরোধী হবে একমাত্র জবাব। চাপা উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা রকম গুঞ্জন। পশ্চিমাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্তে অনড় অবস্থানে ইরান। এর জেরে আবারও কি কঠোর নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে খামেনির দেশ? ইস্তাম্বুল বৈঠকে ইউরোপীয় 3 দেশের প্রতিনিধির কাছে নিজেদের নীতিগত অবস্থান তুলে ধরেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী ও অভিজ্ঞ কূটনীতিক মাজিদ তাখত রাভাঞ্চি। তেহরানের প্রতিনিধিরা পরিষ্কার জানান তাৎক্ষণিক নিষেধাজ্ঞা চালুর হুমকি শুধু বেআইনি নয়, বরং এটা ইরানি জনগণের বিরুদ্ধে নতুন আরেকটি আগ্রাসন। চাপ দিয়ে বাধ্য করার মতো এই ধরনের কূটনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান তারা। ইউরোপীয় 3 দেশের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার হুমকি রাজনৈতিক ব্ল্যাকমেইলও বলছে তেহরান।
2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল ইরান। 2018 সালে এই চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্র সরে গেলেও ইউরোপ, চীন ও রাশিয়া এখনও এর সদস্য। ওয়াশিংটনের চুক্তি ছেড়ে যাওয়ার পর থেকে এই সমঝোতা একরকম অচল হয়ে পড়ে। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর মাঝেই ইউরোপীয় 3 দেশের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী আগস্টের মধ্যেই ইরানের বিরুদ্ধে তারা জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে পারে। কোনোরকম আইনি পদ্ধতি ছাড়া তাৎক্ষণিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তি এনপিটি থেকে বেরিয়ে যাবে ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া তাদের অধিকার। ইরানের তীব্র আপত্তির পরেও নিষেধাজ্ঞা প্রক্রিয়া শুরু হলে নিজেদের পারমাণবিক কর্মসূচি পূর্ণমাত্রায় চালু রাখবে দেশটি। সেক্ষেত্রে যে কোনো সময় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে এমন আশঙ্কা মাথায় নিয়েই পশ্চিমা বিশ্বকে মোকাবেলা করতে হবে পরিস্থিতি। তবে কঠিন চাপের মুখে পড়লে ইরান শেষ পর্যন্ত পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকবে কিনা সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা ও সন্দেহের অবকাশ। 3.67% উপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে রেড লাইন বা চূড়ান্ত সীমা বলে মনে করে যুক্তরাষ্ট্র। অথচ এর মধ্যেই 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষ করেছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য দরকার হয় 90% মাত্রার ইউরেনিয়াম। ইউরোপীয় রাষ্ট্রগুলো চাপ প্রয়োগ করে ইরানকে পিছু হটাতে চাইছে, কিন্তু আলোচনার দরজা খোলা রাখলেও তেহরান প্রস্তুত দীর্ঘ লড়াইয়ের জন্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজার 3টি শহরে 10 ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মানবিক সহযোগিতার পথ খুলতে এই সিদ্ধান্তের কথা বলা হলেও এর আড়ালে নতুন কোনো নিষ্ঠুর পরিকল্পনার আঁচ পাচ্ছেন বিশ্লেষকরা। কারণ হামাস সমঝোতা চায় না এমন অভিযোগে গত শুক্রবার কাতারের দোহায় যুদ্ধবিরতির মধ্যস্থতা আলোচনা থেকে সরে যায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। তাই প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনিদের রক্তপিপাসু ইসরায়েল কেন এত মানবিক হওয়ার ভাব দেখাচ্ছে? ফিলিস্তিনিদের ওপর নতুন কোনো জুলুমের ষড়যন্ত্র করছে কি ইসরায়েল? হামাসের সাথে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দফায় গাজায় খাদ্য, চিকিৎসা সহ মানবিক সামগ্রী ঢোকার পথ অবরুদ্ধ করে রাখে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু প্রশাসনের এই কৌশলে পুরো ভূখণ্ডটি একটি নরকে পরিণত হয়। চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষ পরিস্থিতিতে প্রতিদিন ক্ষুধার নিদারুণ যন্ত্রণা ভোগ করে মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘের হিসাবে মাত্র গত কয়েকদিনে অনাহারে প্রাণহানি হয়েছে শিশুসহ অন্তত 30 ফিলিস্তিনির। এমন পরিস্থিতিতে রবিবার অস্ত্রবিরতির ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। জানানো হয়, গাজায় মানবিক সহায়তা বাড়াতে গাজা সিটি, আল মাওশি আর দের আল বালাস শহরে স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ থাকবে। কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন ওই এলাকায় সামরিক অভিযান চালাবে না ইসরায়েলি সেনারা। ত্রাণ ও ঔষধের গাড়িবহর বিনা বাধায় চলবে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। একই সঙ্গে মানবিক সহায়তার নতুন করিডোর চালুর কথাও জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এই ঘোষণার পর থেকে জর্ডান ও মিশর সীমান্ত দিয়ে গাজায় ত্রাণের বহর ঢুকতে শুরু করেছে। গত বছর জুনে ইসরায়েল এমন পরিকল্পনা হাতে নিলেও পরিণতি ভালো ছিল না। সে সময় দক্ষিণ গাজায় প্রতিদিন 11 ঘণ্টা সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছিল জায়নবাদী গোষ্ঠী। এটি কার্যকরের একদিনের ব্যবধানে দক্ষিণ গাজার রাফা সহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নির্বিচারে হত্যা করা হয় ফিলিস্তিনিদের। আগের নির্মম নজির আমলে নিয়ে বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের নতুন মানবিক পরিকল্পনা আষাঢ়ে গল্পে পরিবর্তিত হওয়ার জোরালো শঙ্কা রয়েছে, যা আবারও চোখে আঙুল দিয়ে দেখাবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের বেঁচে থাকা আর স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখাটাই এক ট্র্যাজেডি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিশ্ব
বিশ্ব পরাশক্তিগুলোর পরবর্তী যুদ্ধের ময়দান হতে পারে সাগরের জলসীমা, আর সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্রশান্ত, আর্কটিক, বাল্টিক ও কাস্পিয়ান 4টি কৌশলগত সমুদ্রে একযোগে বিশাল নৌমহড়া চালিয়েছে মস্কো। 150টি যুদ্ধজাহাজ, 15,000 সেনা, 120টির বেশি সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র ইউনিট ও হাইটেক ড্রোন নিয়ে চালানো মহড়ার মধ্য দিয়ে পুতিন যেন হুঁশিয়ারি দিলেন, সমুদ্রেও তারা এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে দুর্বল করে ফেলেছে। আমেরিকা ও পশ্চিমা জোটের এমন ধারণাকে উড়িয়ে দিতেই সামুদ্রিক রণাঙ্গনে শক্তির দাপট দেখালো মস্কো। জুলাই স্টর্ম নামের এই রুশ নৌমহড়ায় কতটা আতঙ্কিত হয়েছে যুক্তরাষ্ট্র? গত 23 থেকে 27 জুলাই পর্যন্ত চলা নেভি ড্রিল বা নৌমহড়ার মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা প্রস্তুতি যাচাই, সাবমেরিন প্রতিরোধ, ড্রোন ও আকাশ থেকে আসা আক্রমণ ঠেকানো, সমুদ্রপথের নিরাপত্তা এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুশীলন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায় এটি ছিল একটি কৌশলগত রিহার্সাল। ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো সংঘাতে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটারই বাস্তব অনুশীলন করা হয়েছে এই মহড়ায়। সামরিক বিশ্লেষকদের মতে এই রিহার্সাল শুধুমাত্র প্রশিক্ষণ নয়, বরং যুক্তরাষ্ট্র, জাপান ও নেটোর উদ্দেশ্যে একরকম শক্তি প্রদর্শনের কৌশল। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলে উন্মোচিত হচ্ছে নতুন নতুন নৌপথ ও সম্পদের ভাণ্ডার। সেখানে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে এক ধাপ এগিয়ে থাকতে চায় রাশিয়া। সেই সঙ্গে একাধিক মহাসাগরে একযোগে অভিযান চালিয়ে মস্কো দেখাতে চায় যুক্তরাষ্ট্রের নেভাল সুপ্রিমেসি বা সামুদ্রিক আধিপত্য এখন আর অজেয় নয়, বরং আর্কটিক থেকে কাস্পিয়ান পর্যন্ত সমুদ্র পথে বেশ শক্তিশালী অবস্থানে আছে রাশিয়া। সাগরের নিয়ন্ত্রণের প্রশ্নে কেউ যেন রুশ বাহিনীকে অবমূল্যায়ন না করে দেয়া হচ্ছে সেরকম এক সতর্কবার্তা। চীন ও যুক্তরাষ্ট্রের পরে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম নৌবাহিনী রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে মস্কোভা জাহাজ হারানো সহ একাধিক বড় ক্ষতির পর প্রশ্নের মুখে পড়েছে রুশ নৌবাহিনীর সক্ষমতা। পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, নানা রকম নিষেধাজ্ঞা ও বাধার মুখেও ড্রোন, সাইবার সিস্টেম ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মতো যুদ্ধের মডার্ন টেকনোলজিতে বড় আকারের বিনিয়োগ বাড়িয়েছে রাশিয়া। সামরিক ও অর্থনৈতিক চাপে থাকলেও নিজেদের অস্ত্র ভাণ্ডার ও মিলিটারি পাওয়ার উন্নত করে তুলতে চাইছে মস্কো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের জোটবদ্ধ প্রতিরোধ রাশিয়ার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু সামরিক আধুনিকায়নে মোটেও কমেনি দেশটির গতি। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, জিরোকন টেকনোলজি, মিলিটারি ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সক্ষমতার নতুন সংযোজন, সব মিলিয়ে স্মার্ট ওয়্যারফেয়ার বা আধুনিক যুদ্ধ কৌশলের দিকেই এগুচ্ছেন পুতিন। সমুদ্রে মার্কিন আধিপত্য, নেটোর ঘাঁটি বিস্তার, আর্কটিকে যুদ্ধের আশঙ্কার মাঝে এই রুশ নৌমহড়ার কৌশলগত গুরুত্বই বেশি। এর মধ্য দিয়ে রাশিয়া যেন মনে করিয়ে দিচ্ছে আমেরিকার নৌবহরকে জোর ধাক্কা দেওয়ার ক্ষমতা মস্কোর আছে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মিডটাউন ম্যানহাটানে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6টায় একটি বহুতল ভবনে বন্দুক হামলায় নিহত 4 জনের একজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম। 36 বছর বয়সী এই কর্মকর্তা 3.5 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ এবং মেয়র এরিক অ্যাডামস। চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন নিউ ইয়র্ক পুলিশ অফিসার দিদার ইসলাম। তার 2 ছেলে রয়েছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। সে যে কোনো কিছুর তোয়াক্কা না করেই নিজেকে বিপদের মুখে ফেলে দিয়েছে। তিনি এ শহরের প্রতি নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমরা তাকে আজীবন মনে রাখব। তিনি একজন বীর। Camera footage shows the shooter enter the lobby, turn right, including দিদারুল ইসলাম নিউ ইয়র্কবাসীকে রক্ষা করেছিলেন। বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী হয়েও এই শহরের প্রতি যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন। আমরা যাদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন তিনি একজন সৎ ও ধার্মিক ব্যক্তি ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি M4 রাইফেল নিয়ে একজন কালো BMW গাড়ি থেকে বেরিয়ে আসছেন। ভবনটির লবিতে ঢুকেই সেখানে আগে থেকে অবস্থান করা দিদারুল ইসলামের ওপর অতর্কিতে গুলি চালায় সে। এরপর একজন নারীকে গুলি করার পর 33 তলায় উঠে আরেকজন পুরুষকে হত্যা করে হামলাকারী। আহত অবস্থায় হাসপাতালে আছে আরও কয়েকজন। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ভবনটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ এনেছে প্রত্যক্ষদর্শীরা। আমরা পাশেই একটা দোকান থেকে স্যান্ডউইচ কিনছিলাম। হঠাৎ এক মহিলার চিৎকার শুনি আমরা।
তিনি বলছিলেন ওর কাছে বন্দুক আছে। তখন আমরা সেখানে কি চলছে তা বোঝার চেষ্টা করি। তারপর আমরা খেয়াল করি এক ব্যক্তি একটি রাইফেল হাতে ভবনটির ভেতরে ঢুকে যাচ্ছে এবং নিচে লবিতে একজন পড়ে আছে। স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে বিভীষিকাময় তাণ্ডব চালানো হামলাকারী পরে সাথে থাকা অস্ত্রের সাহায্যে নিজেই আত্মহত্যা করেন। বন্দুকধারী লাস ভেগাসের বাসিন্দা শেন ডেভন তামুরা মানসিক রোগী। হামলাকারীর পকেট থেকে পাওয়া সুইসাইড নোট থেকে জানা গেছে সিটিই নামের মানসিক রোগে ভুগছিল সে, যা মাথায় আঘাতের কারণে হয়ে থাকে। ওই সুইসাইড নোটেই উল্লেখ ছিল জাতীয় ফুটবল লিগের একজন সাবেক খেলোয়াড় হওয়ায় NFL এর ওপর ক্ষোভ ছিল তার। ওই ভবনেই ছিল ন্যাশনাল ফুটবল লিগের সদর দপ্তর। নিহত দিদারুল ইসলামের মরদেহ সোমবারই হাসপাতাল থেকে নিউ ইয়র্কের বাসায় নেওয়া হয়। বৃহস্পতিবার তার জানাজা হতে পারে। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পৃথিবীর ইতিহাসে ভূমিকম্প এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত। সম্প্রতি রাশিয়ায় আঘাত করল 8.8 মাত্রার এক বিশাল ভূমিকম্প। এই দুর্যোগ যে কতটা ভয়াবহ তা বোঝাতে বলা যায় 2023 সালে তুরস্কে যে ভয়াবহ 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল তার চেয়েও 32 গুণ শক্তিশালী রাশিয়ার ভূমিকম্প। এই 8.8 মাত্রায় কিন্তু সবচেয়ে শক্তিশালী না, মানব ইতিহাসে এর চেয়েও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। চলুন এক নজরে দেখে নেই ইতিহাসের বিধ্বংসী কিছু ভূমিকম্প। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ঘটেছিল 1960 সালে চিলির ভলডিভিয়ায়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 9.5, যা এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ। 22 মে 1960 সালে এই ভূমিকম্পটি দক্ষিণ চিলিতে আঘাত হানে এবং এর ফলে প্রায় 1600 মানুষ নিহত হন এবং 30 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন। এই ভূমিকম্পের ফলে তৈরি হওয়া সুনামি হাওয়াই, জাপান ও ফিলিপাইন পর্যন্ত আঘাত হানে। জাতিসংঘ জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এতে ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক $550 মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে রয়েছে 2004 সালের 26 ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সংঘটিত ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 9.1। এটি ভারত মহাসাগরের তলদেশে আঘাত হানে এবং এর ফলে সৃষ্ট ভয়ঙ্কর সুনামি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ সহ একাধিক দেশে আঘাত হানে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন মতে প্রায় 2,30,000 মানুষ প্রাণ হারান এই ভূমিকম্প ও এ থেকে সৃষ্ট সুনামিতে, আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় $15 বিলিয়ন। তৃতীয় অবস্থানে রয়েছে 2011 সালের জাপানের তোহোকু অঞ্চলের সংঘটিত ভূমিকম্প, যার মাত্রা ছিল 9.0। এই ভূমিকম্পটি 11 মার্চ সংঘটিত হয় এবং এর ফলে ভয়াবহ সুনামি সৃষ্টি হয়, যা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এই ভূমিকম্পের কারণে প্রায় 15,897 জন নিহত হন এবং 4,500 জন নিখোঁজ হন। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক $360 বিলিয়ন, যা এখনও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত। চতুর্থ শক্তিশালী ভূমিকম্পটি ঘটেছিল 1952 সালের 4 নভেম্বর রাশিয়ার কামচাটকা দ্বীপে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 9.0। যদিও এই ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরের দূরবর্তী অঞ্চলে হয়েছিল, তাই সৌভাগ্যবশত প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম ছিল। তারপরও এটি বিশাল এক সুনামির জন্ম দেয়। নোয়া সুনামি ডেটাবেজের সূত্র অনুযায়ী হাওয়াই দ্বীপপুঞ্জে এই সুনামিতে অন্তত 10 জন প্রাণ হারান এবং বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়। পঞ্চম ভূমিকম্পটি ঘটেছিল 2010 সালের 27 ফেব্রুয়ারি চিলির মাউলে অঞ্চলে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.8। এই ভূমিকম্পতে অন্তত 500 জনের মৃত্যু হয় এবং 8 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন, আর ক্ষতি পরিমাণ ছিল প্রায় $30 বিলিয়ন। স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্পটি অনুভূত হয়েছিল 1997 সালের 12 জুন দুপুর 2:30। যদিও এর উৎপত্তি স্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.1। বাংলাদেশের সিলেট, ঢাকা ও ময়মনসিংহে প্রচণ্ড কাঁপুনি অনুভূত হয়। সিলেট এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ধসে যায় আর মাটিতে ফাটল ধরে। এই ভূমিকম্পগুলো কেবলমাত্র সংখ্যার বিচারে বড় নয়, মানব সভ্যতার ইতিহাসে এগুলোর প্রভাব ছিল সুদূরপ্রসারী। ভূকম্পন সংক্রান্ত গবেষণার উন্নতির ফলে এখন অনেক সময় আগে থেকে সতর্কতা দেওয়া সম্ভব হচ্ছে, তবে বড় ধরনের ভূমিকম্পের ক্ষতি এড়ানো আজও অসম্ভব। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
চাইলেই পারমাণবিক বোমা বানাতে পারে মুসলিম দেশ ইরান। এর জন্য তেহরানের রয়েছে পর্যাপ্ত জ্ঞান, প্রযুক্তি ও দরকারি সব উপকরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, অথচ আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক কিংবা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক। এর জেরে নানা সময়ে প্রশ্ন উঠেছে, সামর্থ্য থাকার পরেও গত 2 দশকে কেন পারমাণবিক বোমা বানায়নি ইরান? পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্য না থাকলে কেন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে তেহরান? বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু ইরানের পরমাণু কর্মসূচি। তেহরানের সম্ভাব্য নিউক্লিয়ার মিসাইল বহুদিন থেকেই পশ্চিমাদের জন্য আতঙ্কের কারণ। আমেরিকা ও ইসরায়েলকে ঠেকানোর মোক্ষম অস্ত্র তৈরির সুযোগ থাকা সত্ত্বেও পারমাণবিক বোমা তৈরি করেনি ইরান। এর পেছনে রয়েছে দেশটির নিজস্ব ধর্মীয় বিশ্বাস, কৌশলগত বাস্তবতা ও আন্তর্জাতিক ভণ্ডামি মোকাবেলা করার কার্যকর কিছু পদক্ষেপ। 2003 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঐতিহাসিক এক ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্রকে হারাম বলে ঘোষণা দেন। সেই ফতোয়ার ভিত্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি, মজুত বা ব্যবহারকে পুরোপুরি নিষিদ্ধ করে ইরান। এখনও বহাল আছে খামেনির সেই নির্দেশ। ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছাড়াও পারমাণবিক বোমার বিরুদ্ধে অবস্থান নেয়ার পেছনে কৌশলগত কিছু কারণ আছে ইরানের। দেশটির শীর্ষ নেতারা বুঝে গেছেন শুধু বোমা থাকাই যথেষ্ট না, বরং কার্যকর প্রতিরোধ ব্যবস্থাই নিশ্চিত করতে পারে সত্যিকারের নিরাপত্তা। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তারা আমেরিকার চাপের সামনে নতি স্বীকার করে। রাশিয়ার বিশাল অস্ত্রভাণ্ডার থাকার পরেও ইউক্রেনকে বাগে আনতে হিমশিম খাচ্ছে। এসব কারণে নিউক্লিয়ার মিসাইলের বদলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার প্রতিরক্ষা উন্নয়নে জোর দিচ্ছে তেহরান। হাতে নাতে মিলছে এর ফলও। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক বোমা না বানানোর পেছনে যেসব কারণ আছে সেসব মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে কেন তারা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করছে? এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত পশ্চিমা শক্তির বিরুদ্ধে চাপ সৃষ্টির একটি কৌশল। উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্য দিয়ে কূটনীতির টেবিলে আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকতে চায় ইরান। অন্যদিকে ইসরায়েল ও সৌদির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে দেশটি রক্ষা করছে আঞ্চলিক ভারসাম্য। তবে ইরান জানে পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত তেহরানের জন্য ডেকে আনবে কূটনৈতিক ও সামরিক বিপর্যয়। 1979 সালের আগে ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র, অথচ স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে আজ সেই ইরানকেই হুমকি বলে মনে করে ওয়াশিংটন। ইসরায়েলের কাছে 400টি পারমাণবিক বোমা থাকতে পারে বলে ধারণা করা হয়। এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক বোমা চায় না, কিন্তু ধরে রাখতে চায় বোমা বানানোর প্রযুক্তিগত সক্ষমতা। চাইলেই অল্প সময়ে পারমাণবিক অস্ত্র বানাতে পারে তেহরান। এই সম্ভাবনা সবসময়ই ইসরায়েল ও তার মিত্রদের রাখবে মারাত্মক চাপে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।